ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 11-এর চতুর্থ চ্যাপ্টার বা ফোর্থ চ্যাপ্টারের সংবিধান সম্পর্কিত আলোচনা। আমি আগের ভিডিওতে লিখিত সংবিধানের গুণ বা সুবিধাগুলো আমি আলোচনা করেছি। আজকের আলোচনা হলো এই লিখিত সংবিধানের ত্রুটি আছে, লিখিত সংবিধানের অনেক অসুবিধা আছে, সেই ত্রুটি বা দোষ বা অসুবিধাগুলো নিয়ে আমি আলোচনা করছি। প্রথম পয়েন্ট বা 1 নম্বর পয়েন্ট হলো লিখিত সংবিধান সম্পূর্ণ নয়। এটা একটা অসম্পূর্ণ সংবিধান। রাষ্ট্রের বা দেশের শাসন সংক্রান্ত মৌলিক নীতি বা শাসন সংক্রান্ত নিয়ম কানুন লিখিত সংবিধানে লিপিবদ্ধ থাকে, কিন্তু লিখিত সংবিধান হলেও সব নিয়ম শাসন সংক্রান্ত বহু বিধি বহু নিয়ম লিখিত সংবিধানে উল্লেখ করা সম্ভব হয় না। সংবিধানে কতগুলো বিষয় আছে যেগুলো লেখা সম্ভব হয় না, কিন্তু সমাজে বহুদিন ধরে প্রথা হিসাবে প্রচলিত আছে। শাসনতান্ত্রিক রীতিনীতি আছে, আচার ব্যবহার আছে, এগুলোকে লিখিত সংবিধানে উল্লেখ করা সম্ভব হয় না, কিন্তু এগুলো শাসন কার্য পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের সংবিধান তোমরা জানো, এটা বিশ্বের সবথেকে বড় সংবিধান। এই সংবিধান লিখিত, কিন্তু এই সংবিধানেরও অনেক বিষয় আছে যেটা সংবিধানে লিপিবদ্ধ করা সম্ভব হয়নি। যেমন লোকসভার সরকারের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনে এবং এই অনাস্থা প্রস্তাব যদি পাশ হয়ে যায়, বিরোধীরা যদি সরকার পক্ষের থেকে বেশি সংখ্যক থাকে, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারে সরকারের বিপক্ষে, তাহলে সেই সরকারের পতন ঘটে। এই বিষয়টা শাসনতান্ত্রিক রীতিনীতি। তাহলে ভারতবর্ষের এত বড় সংবিধান হয়েও এই সংবিধানটা অসম্পূর্ণ। তোমরা জানো যে লোকসভা নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী হন। লোকসভা রাজ্যসভার সদস্য নন, সাধারণ ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু তাকে 6 মাসের মধ্যে কোনো একটা নির্বাচন কেন্দ্র থেকে নির্বাচিত হতে হয়, জনগণের ভোটে নির্বাচিত হতে হয়। আবার তোমরা জানো যে রাজ্যসভার সদস্য হলেও সে কিন্তু প্রধানমন্ত্রী হতে পারেন। আমরা সাধারণত জানি যে লোকসভার সদস্য হতে হয়, এটা আমরা জানি। এটা সংবিধানের কোনো জায়গায় লিখিত নেই, ভারতের সংবিধানে, যে লোকসভা থেকেই প্রধানমন্ত্রী হতে হবে। তাহলে কেন হয়? এটা শাসনতান্ত্রিক রীতিনীতি। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টে আলোচনা করলাম লিখিত সংবিধান অসম্পূর্ণ, লিখিত সংবিধান সম্পূর্ণ নয়। নাম্বার 2, লিখিত সংবিধানের
2 নম্বর ত্রুটি হলো সংবিধান জটিল হয়, যত বেশি লিখিত হবে লিখিত সংবিধানে তত জটিলতা বাড়বে। ভারতবর্ষের সংবিধান, মূল সংবিধানে 395টা ধারা ছিল, 1টি প্রস্তাবনা ছিল এবং 8টি শিডিউল বা তফসিল ছিল। কিন্তু এই সংবিধানকে বারবার পরিবর্তন করা হয়েছে। 2015 সাল মার্চ মাস পর্যন্ত ভারতের সংবিধানকে 98 বার সংশোধন করা হয়েছে। বহু জটিলতা বেড়েছে, অনেক ধারা বাদ দেওয়া হয়েছে। 2020 সালে 19 সালের কাশ্মীর সংবিধান সংশোধন করে 370 ধারা বিলুপ্ত করে রাজ্য ছিল কাশ্মীর, সেটাকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। এখানে রাজনৈতিক তর্ক বিতর্ক আছে, তাই ভারতের সংবিধান জটিল হয়েছে লিখিত সংবিধান বলে। আমেরিকার সংবিধানের ক্ষেত্রেও তাই, লিখিত সংবিধানে একটা জটিলতা আছে। 3 নম্বর ত্রুটি কি? 3 নম্বর ত্রুটি হলো বিচার বিভাগের প্রাধান্য। সংবিধান লিখিত হলে বিচার বিভাগের প্রাধান্য থাকে। বিচার বিভাগ, আইন বিভাগের তৈরি আইন যদি সংবিধান বিরোধী হয়, তাহলে সেই আইনকে বিচার বিভাগ বাতিল করে দিতে পারে। আইন বিভাগ যদি সাংবিধানিক আইনকে অবৈধ বলে, আইন সভা যদি অবৈধ আইন তৈরি করে, তাহলে বিচার বিভাগ বলতে পারবে এটা অবৈধ আইন। বিচার বিভাগ সংবিধানের রক্ষাকর্তা। বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যা দেয়। সাংবিধানিক আইনের অস্পষ্টতা থাকলে, লিখিত সংবিধানের কোনো ধারার অস্পষ্টতা থাকলে, সে ব্যাপারে স্পষ্টভাবে বিচার বিভাগ ব্যাখ্যা দেয়। বিচার বিভাগ নাগরিকদের অধিকার রক্ষা করে। তাহলে বিচার বিভাগের প্রাধান্যের কথা আমরা দেখতে পাই, এটা একটা বড় ত্রুটি। ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ব্যাপক ক্ষমতা ভোগ করে। কংগ্রেসের তৈরি, মার্কিন কংগ্রেসের তৈরি আইন যদি মার্কিন সংবিধান বিরোধী হয়, তাহলে মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে। বিচার বিভাগের প্রাধান্য এখানে লক্ষ্য করছি। বলা হয় বিচার বিভাগ নাগরিকদের অধিকার রক্ষা করে, কিন্তু বিচার বিভাগের এই যে প্রাধান্য, বিচার বিভাগ তো নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না। বিচার বিভাগ অনেক সময় দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যায়। তাই ব্রিটিশ চিন্তাবিদ A.R. বল তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে বলেছেন যে বিচার বিভাগের নিরপেক্ষতা, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাতে বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা আধা অলিক কল্পনা ছাড়া আর কিছুই নাই। বিচার বিভাগ শ্রেণী নিরপেক্ষ নয়, সরকার শ্রেণী নিরপেক্ষ নয়। যে রাষ্ট্র উদারনৈতিক গণতন্ত্রে বিশ্বাস করে, যেখানে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকে, দেশের সম্পদ মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়, গভর্নমেন্ট সেটাকে সমর্থন করে। বিচার বিভাগ সেটাকে বন্ধ করতে পারে না। বিচার বিভাগ দেশের মুষ্টিমেয় ব্যক্তির স্বাধীনতা পেয়ে থাকে। মুষ্টিমেয় ব্যক্তি, আবার দরিদ্র মানুষ, তারা স্বাধীনতা পায় না, তারা অধিকার পায় না। বিচার বিভাগ তাদের অধিকার দিতে পারে কি?
দিতে পারে না। তার কারণ বিচার বিভাগ দেশের সম্পদশালী শ্রেণী, দেশের ধনশালী শ্রেণীর দ্বারা সরকার প্রভাবিত হয়, আর সেই সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে, তাই সাধারণ মানুষ সুবিচার পায় না। সংবিধানের পবিত্রতা, সংবিধান শ্রেণী নিরপেক্ষ নয়, তাহলে বিচার বিভাগের যে প্রাধান্য লিখিত সংবিধানে আমরা দেখছি, এটা মেনে নেওয়া যায় না, এটা একটা ত্রুটি। 4 নম্বর, সংকীর্ণতা। লিখিত সংবিধান সংকীর্ণ সংবিধান। বিধিবদ্ধ আইন সংবিধানে লেখা থাকে, নির্দিষ্ট আইন সংবিধানে লেখা থাকে, কিন্তু বহুদিন ধরে, যুগ যুগ ধরে রাষ্ট্র কাঠামোতে, সমাজ ব্যবস্থাতে প্রথা গড়ে ওঠে, যে প্রথাগুলো মানুষের জীবনে, মানুষের ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেগুলো লিখিত সংবিধানে তো স্থান পায় না। কনভেনশন, শাসনতান্ত্রিক রীতিনীতি, এগুলো তো লিখিত সংবিধানে স্থান পায় না, যেটা ব্রিটেনে আছে। আচার ব্যবহার শাসনতান্ত্রিক ক্ষেত্রে, এগুলো লিখিত সংবিধানে থাকে না, তাই লিখিত সংবিধান সংকীর্ণ সংবিধান। এটা ত্রুটি। 5 নম্বর ত্রুটি, স্বাধীনতার রক্ষা কবচ লিখিত সংবিধান, এ কথা বলা হয়। আরে স্বাধীনতা সংবিধান রক্ষা করতে পারে কি? বিশ্বের সমাজতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার কথা উল্লেখ আছে, পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সংবিধানে উল্লেখ ছিল, বর্তমান গণপ্রজাতান্ত্রিক চীনের সংবিধানে উল্লেখ আছে। চীনের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের স্বাধীনতা আছে কি? নাই। ভারতবর্ষের সংবিধানে উল্লেখ আছে বিচার বিভাগ নাগরিকদের অধিকার রক্ষা করবে। সাধারণ মানুষের অধিকার, স্বাধীনতা পদদলিত হচ্ছে, ধুলায় লুটিত। আছে স্বাধীনতা, অধিকার আছে, মুষ্টিমেয় ব্যক্তির আছে, ধনশালী শ্রেণীর আছে। তাহলে স্বাধীনতার রক্ষা কবচ লিখিত সংবিধান, সংবিধানে লেখা থাকলেই হবে। ভারতবর্ষের মূল সংবিধানে 7টা মৌলিক অধিকার ছিল। 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে রাইট টু প্রপার্টিকে 300 ধারায় উল্লেখ করা হয়েছে। এটা সাধারণ বিধিবদ্ধ অধিকার, মৌলিক অধিকার অধ্যায় থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু যে 6টি মৌলিক অধিকার, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা সাংস্কৃতিক অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, এই 6টা অধিকার পুরোপুরি কার্যকরী হয়নি। হ্যাঁ, এই অধিকারগুলো আছে, ধনীদের আছে, রাজনৈতিক নেতাদের আছে, কিন্তু সংবিধান লিখিত সেটাই স্বাধীনতা রক্ষা কবচ, এটা বলা তো ঠিক না। এটা ত্রুটি লিখিত সংবিধানের। সংবিধান লিখিত না অলিখিত সেটা বড় কথা না। নাগরিকদের অধিকার, সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, এবং লিখিত সংবিধান হলো অধিকাংশ দেশের পুঁজিবাদী রাষ্ট্র কাঠামোতে অর্থনৈতিক অধিকার দেওয়া হয়নি। প্রত্যেকটা দেশ বেকার সমস্যায় জর্জরিত। 6 নম্বর ত্রুটি। 6 নম্বর ত্রুটি কি? গণবিক্ষোভের সম্ভাবনা বেশি। সংবিধান লিখিত হলে সহজে পরিবর্তন করা যায় না। মার্কিন সংবিধান দুষ্পরিবর্তন, এটাও বিতর্কিত। মার্কিন সংবিধান সংশোধন পদ্ধতির উপর নির্ভর করে না। 235 বছরে 27 বার সংশোধন হলেও 1791 সালে মাত্র 1 বছরে 10 বার সংশোধন হয়েছে।
তাহলে আমরা কথা বলতে পারি শাসক শ্রেণীর ইচ্ছা অনিচ্ছার উপর সংবিধান সংশোধন নির্ভর করে। গণবিক্ষোভ কেন হয়? গণবিক্ষোভ কেন হয়? সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানার থাকার ফলে আর্থিক সুযোগ সুবিধা থেকে আপামর জনসাধারণ বঞ্চিত হয়, শোষিত হয়, আর মুষ্টিমেয় ব্যক্তি তারা সুযোগ সুবিধা ভোগ করে, বিশেষ করে অর্থনৈতিক সুযোগ সুবিধা। রাজনৈতিক সুযোগ সুবিধা সেটা ইকুয়ালি পায় না সাধারণ মানুষ। রাজনীতিতে দুর্বৃত্তায়ন, অর্থ লোভ সৃষ্টি করে, অর্থ দিয়ে প্রভাবিত করে, রাজনৈতিক মানুষের ভোটাধিকারকে প্রভাবিত করে, বিবেক অনুযায়ী ভোট দিতে পারে না। গণবিক্ষোভ মানুষের মধ্যে বহু আছে। গোটা পলিটিক্যাল সিস্টেমের যে করাপশন, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোই হোক আর সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে হয়, আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান লিখিত এই যুক্তি দিয়ে অনেক মানুষের তত্ত্বগত অধিকার, তত্ত্বগত স্বাধীনতা প্রদান করেছে। কিন্তু আপামর জনসাধারণ কি করবে? স্বচ্ছতার অভাব। সরকারে যারা ক্ষমতায় থাকে তারাই দুর্নীতির সঙ্গে যুক্ত, বেশি পরিমাণে দুর্নীতির সঙ্গে যুক্ত। বিশ্বের বিভিন্ন দেশে এই জিনিস আমরা লক্ষ্য করি। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়, আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ যখন বিপ্লব, গণবিক্ষোভ, সশস্ত্র লড়াইয়ের মধ্যে দিয়ে প্রকাশ পায়, সেটাই রাষ্ট্রশক্তির কাছে, সেটাই শ্রেণী বিভক্ত শোষণ ভিত্তিক সমাজের শাসক শ্রেণীর কাছে অন্যায়। রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এই সশস্ত্র লড়াইকে দমন করে, কিন্তু রাষ্ট্রের পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী, গুপ্তচর বাহিনী তারা দমন করতে পারে না। তারা দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, পারে না একটাই কারণ, যারা দুর্নীতি মুক্ত করবে তারাই দুর্নীতির সঙ্গে যুক্ত, তারাই দুর্নীতি করে। রাষ্ট্র কাঠামোতে যারা থাকে তাদের মধ্যে প্লেটোর সেই এডুকেশন থিওরি, প্লেটোর সেই সাম্যবাদী থিওরি, প্রত্যেকটা পলিটিক্যাল লিডারের মধ্যে স্বার্থবোধ, দুর্নীতি করবো এই মানসিকতা কাজ করে, তাই তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়। মানুষের গণবিক্ষোভ আছে, স্টেট কাঠামোকে তারা মেনে নেয় দেশে দেশে, কিন্তু ক্ষোভ আছে এবং তার বহিঃপ্রকাশ বিশ্বে বহুবার ঘটেছে, আরো ঘটবে। 7 নাম্বার পয়েন্ট, সংবিধান লিখিত হলেই সংবিধান ভালো হয় তা নয়। সংবিধানের একটা ত্রুটি যে লিখিত সংবিধান ধন বৈষম্যমূলক সমাজকে তুলে দিতে পারে না। লিখিত সংবিধান ধন বৈষম্যমূলক সমাজে অর্থহীন, মিনিংলেস, এবং এই নিয়মের কথা বলে শাসক শ্রেণী অন্যায় করে। শাসক শ্রেণী নতুন নতুন নিয়ম তৈরি করে জনবিক্ষোভকে প্রশমিত করার জন্য, জনজাগরণ যাতে না হয় তার ব্যবস্থা করে, মিডিয়াকে ব্যবহার করে, সরকারি মাধ্যমগুলিকে ব্যবহার করে। সুতরাং ধনবৈষম্যমূলক সমাজে সংবিধান যে লিখিত, সেই লিখিত সংবিধানের লিবার্টি, পলিটিক্যাল লিবার্টি প্রত্যেক দেশে গণতান্ত্রিক রাষ্ট্রে আছে, তা মিলিটারি গভর্নমেন্টে নেই। স্বৈরাচারী রাজনৈতিক ব্যবস্থাতে নেই, ফ্যাসিবাদী ব্যবস্থাতে ছিল না, নাৎসিবাদী ব্যবস্থাতে ছিল না পলিটিক্যাল রাইট মানুষের। এবং বর্তমানে
ধনবৈষম্যমূলক সমাজ ব্যবস্থাতে সরকার সন্ত্রাসবাদ দমনের নামে হিউম্যান রাইটসকে কেড়ে নিচ্ছে। সাম্রাজ্যবাদী শক্তি নতুন রূপ ধারণ করে তারা নয় সাম্রাজ্যবাদ, নয় উপনিবেশ কায়েম করে তারা মুষ্টিমেয় ব্যক্তির হাতকে শক্ত করছে, ধনীদের হাতকে শক্ত করছে। তাই ধন বৈষম্যমূলক সমাজে, যে সমাজে ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য আছে, যে সমাজে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা আছে, সেই সমাজে লিখিত সংবিধান অর্থহীন। এই বলে আজকের আলোচনা আমি শেষ করছি। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে। আমি চেষ্টা করেছি একাডেমি ওয়েতে আমার এই ভিডিওর, অর্থাৎ লিখিত সংবিধানের ত্রুটি। তাই আমরা লিখিত অলিখিত সংবিধান, পলিটিক্যাল সায়েন্স মানে হচ্ছে ডিবেট, সঠিক কথা, সঠিক বক্তব্য তোমরা জানবে, তোমরা শিখবে। এই বলে আজকে আলোচনা শেষ করলাম।